আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের দৈনন্দিন রুটিনের কাজ শেষে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে একটা কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোনো জায়গায় যখন অপারেশনাল কাজে যাই, যাওয়ার পরে যে এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী যে আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের ঈদের কাজের মধ্যে সবথেকে একটা ঝুঁকিপূর্ণ কাজ আমরা করে থাকি বা করে আসছি, সেটা হচ্ছে যে সেফটি ট্যাঙ্কিতে মানুষ আটকা পড়লে তাকে কীভাবে উদ্ধার করতে হবে। ঠিক আছে, এই বিষয়টা তো এই যে কিছুদিনের আমাদের দেশে প্রতি বছরে যে কিছুদিন পর পর দেখা যায় সেফটি ট্যাঙ্কিতে শ্রমিক পড়ে বা মৃত্যুবরণ করে। এখন কেন মারা যায় বা এখানে কি সমস্যা, এই সমস্যাটুকু আমরা আগে আলোচনা করব, তারপরে এটা থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমি প্রথমে এই সেফটি ট্যাঙ্কি সম্পর্কে, সেফটি ট্যাঙ্কি আসলে এটা আমাদের দেশের প্রেক্ষাপটে আপনারা জানেন বাথরুমের জায়গা এবং সেফটি ট্যাঙ্কি আমার ইউটিলিটি সার্ভিস যা আছে সবগুলো এক ভবনে এক জায়গায় থাকে। এই সেফটি ট্যাঙ্কিতে প্রথমত আমরা জানতে হবে এখানে মানুষ পড়লে আমরা শুনি কেন মরে যায় আর উঠতে পারে না কেন। এই সেফটি ট্যাঙ্কি যেগুলা নির্মাণাধীন আছে, নির্মাণ করতেছে, এগুলোর মধ্যে এবং যেগুলো আমরা ব্যবহার করি, এগুলো যখন আমরা পরিষ্কার করতে যাই, আপনারা জানেন নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাঙ্কি যখন আপনার ক্লিয়ার করে তখন এখানে তারা একবার যে মূল লেভেল মুখটা করার পরে ঢাকনা, এই ঢাকনাটা বন্ধ করে দেওয়া হয়। এরপরে 1 মাস 2 মাস বা 3 মাস পরে আবার শ্রমিকেরা এসে এটা কী করে বলে ভিতরে শাটারিং থাকে, শাটারিং খোলার জন্য তারা ভিতরে প্রবেশ করে। করার পর দেখা গেছে আর সে উঠে আসে। আর সাধারণত এই কাজ 2 জন শ্রমিকের করে থাকে, একজন শ্রমিক উপরে থাকে, আরেকজন শ্রমিক করে থাকে নিচে থাকে। নিচ থেকে যে সকল অবস্থাগুলো আছে, ঘটনাগুলো আছে, ওগুলো শরীরগুলো দেওয়ার জন্য। এখন দেখা যায় সে যখন নিচে পড়ে গেছে আর উঠে না, কথা বলে না, তখন আরেকজন তাকে উদ্ধার করার জন্য নামে, কিন্তু যে নামছে সেও জানে না, আর যে পরবর্তীতে নামতেছে তাকে উদ্ধার করার জন্য সেও জানে না যে এখানে কী সমস্যা ঘটছে। ঠিক আছে, এবং এইটাকে আমরা অনেক সময় বলে থাকি, যারা জানে না এখনও বর্তমানে সেই প্রবীণ যুগের মতো আমরা বলে থাকি যে এখানে মনে জিনভূতের আসর আছে, এরকম বলে থাকি। আসলে তা না, এখানে এক ধরনের গ্যাসের সৃষ্টি, বিষাক্ত সৃষ্টি হয়, বিষাক্ত গ্যাসের। আর এই বিষাক্ত গ্যাসগুলো হচ্ছে, কেউ নাম জানি আমরা, এটা হচ্ছে আপনার, আমি বলি এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, মিথেন গ্যাস, তারপরে আছে অ্যামোনিয়া গ্যাস, কার্বন মনোঅক্সাইড গ্যাস। ঠিক আছে, এই সকল গ্যাসগুলা এখানে উদ্ভাবিত হয়, সৃষ্টি হয়। কারণ কেন হয়, এখানে যখন এই ঢাকনাটা লেগে দেওয়া হয় নির্মাণাধীন ভবনে, তখন এখানে অক্সিজেন শূন্যতা হয়ে যায়। কি শূন্যতা হয়ে যায়? অক্সিজেন যখন শূন্যতা হয়ে যায় তখন এখানে গ্যাসটা, এটা আপনার কিছু কিছু গ্যাস আছে গন্ধহীন এবং আপনার ইহীন, আপনার এটা ভারী। এই জন্য এই গ্যাসগুলা নিচে দেখা যায়, থাকার কথা ছিল উপর লেভেলে, এটা না থেকে সানসেটে না থেকে এটা কোথায় থাকা যায়, গ্রাউন্ড লেভেলে পাওয়া যায়। এই জন্য নামলে সেখানে মানুষ আর উঠতে পারে না। এই জন্য আমাদের প্রথমে আমাদের কী করতে হবে, আর যেটা পরিষ্কারের জন্য জানি যে এখন জানতে পারলাম যে মানুষের যে সকল বর্জ্য বা নর্দমার যে সকল এই পচা গলাগুলো যে সেখানে যখন পচার পর এই গ্যাসগুলার কী হয়, উত্তাপিত সৃষ্টি হয়। এই জন্য আমরা এটা থেকে, আর এই গ্যাসগুলো সাধারণত শুধু এই যে আমরা বলেছিলাম যে কোথায়, যে সেফটি ট্যাঙ্কি, শুধু সেফটি ট্যাঙ্কি না, সুয়ারেজ লাইনে, ঠিক আছে, যে গভীর কূপ আছে না, এই কূপের মধ্যে এই ধরনের গ্যাসগুলো কী হয়, সৃষ্টি হয়। যেমন আপনার ক্লোরিন আছে, ঠিক আছে, তারপরে আছে ফরজিন আছে, এই সকল গ্যাসগুলা এই জায়গায় কী হয়, সৃষ্টি হয়ে থাকে। এখন এটা থেকে কীভাবে আমরা পরিত্রাণ পাতে পারি, যে আমরা যে অনেক বিশারদগণ এবং রাসায়নবিদ, আমরা যেমন আমাদের বিল্ডিংয়ের জন্য আমরা যেমন প্রকৌশলীর কথা বলে থাকি, যে প্রকৌশলীর সাথে সাথে এখন আমি মনে করি
বর্তমান দেশের প্রেক্ষাপটে যে আমাদের যে শ্রমিকগুলো আসলে প্রায় সময় মারা যাচ্ছে, এই জন্য আমাদেরকে কী করতে হবে, এখন রসায়নবিদ আমাদেরকে নিয়োগ করতে হবে। রসায়নবিদ থেকে আমাদেরকে কী নিতে হবে, এই বিষয়ে আমাদের অনেক শিক্ষা নিতে হবে। ঠিক আছে, এই বিষয়ে যখন কোনো বিল্ডিং নির্মাণের জন্য এবং এই বর্জ্যগুলো আমরা যখন অপসারণ করব, তাদের পরামর্শ নেওয়া আমাদের আগে শ্রেয়। ঠিক আছে, এটা আমাদেরকে নিতে হবে, তাহলে আমরা অনেকটা ঝুঁকিটা হ্রাস হয়ে আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখন আমরা এটাকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো। ঠিক আছে, পরিত্রাণের জন্য আমাদের প্রথম 1 নম্বর হচ্ছে যে সকল এসব শ্রমিকগুলা যে পরিষ্কার করতে যায়, এদের আগে প্রশিক্ষণ দিতে হবে। তাদেরকে এই বিষয়ে তাদের বেটার নলেজ থাকতে হবে। যদি না থাকে তাহলে বারবার আমাদের এটা আবার কি সৃষ্টি হবে। এই জন্য এটা থেকে পরিত্রাণ করে তাদের প্রশিক্ষিত করতে হবে, তাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। যদি করা হয় তাহলে আমরা অনেকটা বিপদ থেকে রেহাই পেতে পারি। আর কি করতে হবে, যারা আছেন, আমরা যারা ফায়ার ফাইটার আছি, যখন যে কোনো রেস্কিউ কাজে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে প্রথম কী করা হয়, কল করা হয় এবং ফার্স্ট রেসপন্ডার হিসেবে আমরা সেখানে গিয়ে থাকি। সেখানে যাওয়ার পর আমাদের কিছু কাজ আছে, সেখানে যাওয়ার পর আমাদের এই ধরনের আমাদের প্রথম তাদের কী দরকার, প্রশিক্ষণ দরকার। 2 নম্বর হচ্ছে এটার জন্য এসওপি থাকা দরকার। যদি এসওপি থাকে, এসওপি অনুযায়ী তারা কাজ করলে আর এই ধরনের বিপদ ঘটবে না। এবং তাদেরকে এই ধরনের সরঞ্জাম থাকা দরকার। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে ব্যবহার করতে ফায়ার সার্ভিস যাওয়ার সাথে সাথে আমরা যখন এই ধরনের কূপের মধ্যে মানুষ প্রবেশ করে বা তাদের উদ্ধার করতে যাই, সাথে সাথে আমরা ইলেকট্রিক এয়ার ভেন্টিলেশন ফ্যান, ঠিক আছে, ইলেকট্রিক এয়ার ভেন্টিলেশন ফ্যান দিয়ে আমরা আগে কী করে থাকি, বাতাস প্রবেশ করা। এরকম যারা এই কাজগুলো করে থাকেন, আমি মনে করি নির্মাণাধীন যারা এই কাজগুলো করে থাকেন এবং যারা পরিষ্কার করে থাকেন, তাদের কাছে প্রত্যেকের কাছে একটা ইলেকট্রিক এয়ার ভেন্টিলেশন ফ্যান থাকা দরকার। তারা প্রথমে গিয়ে যদি এই বাতাসটা দিয়ে থাকে, ঠিক আছে, তাহলে সেখানে কি হবে, পিওর বাতাস ঢুকবে। সেখানে যে বাতাসগুলো আমার হাইড্রোজেন সালফাইড, মিথেন, তারপর আছে আপনার পরজিন বা অ্যামোনিয়া, এই গ্যাসগুলো কী হয়ে যাবে, বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর আমরা সেখানে প্রবেশ করবো এবং যে সেফটি ট্যাঙ্কিতে আমরা প্রবেশ করতে যাবে মিনিমাম আপনার 24 ঘন্টা 24 আওয়ার্স এটাকে কী করতে হবে, ঢাকনাটা খুলে রাখতে হবে। আগে খুলে রাখতে হবে। খুলে রাখার প্রয়োজন আপনাদের মনে দীর্ঘদিন পরিষ্কার করা হয় না, আপনার প্রয়োজন আপনার 2 দিন খোলা রাখেন। অসুবিধা কোথায়, যে সেখানে যে ধরনের গ্যাসগুলো আছে এগুলো আস্তে আস্তে কী হয়ে যাবে, বিশুদ্ধ বাতাস প্রবেশ করবে। আর বিশুদ্ধ বাতাসগুলো আস্তে আস্তে গ্যাসগুলো কী হয়ে যাবে, গ্যাসগুলো বেরিয়ে আসবে। এই কাজটুকু করতে হবে। তাহলে আমরা আজকে এই বার্তা কিন্তু যদি চাই, আমরা যে যারা এই ধরনের কাজগুলো করে থাকেন, আপনারা স্বল্প আয়ের মানুষ, আপনাদের জন্য যারা এটা স্বল্প মূল্যে পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায়, ঠিক আছে, এই ধরনের একটা ইলেকট্রিক এয়ার ভেন্টিলেশন ফ্যান আপনি কিনে রাখেন, তাহলে এটা দিয়ে প্রথমে পিওর বাতাস প্রবেশ করার পরে তারপর আমরা ওখানে নামব। তাহলে আমি মনে করি আমার মতে যে তাহলে আমরা যে এখানে আর দূষিত বাতাস থাকবে না, বিষাক্ত গ্যাস থাকবে না, এগুলো বেরিয়ে আসবে। এগুলো করার পর বা 24 ঘন্টা পর আমরা সেখানে কী করবো, কয়েক ঘন্টা আমরা কি বাতাস এখানে প্রবেশ করাবো, পিওর বাতাস আমরা প্রবেশ করাবো। তাহলে আজকে আমরা সকলেই বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পক্ষ থেকে, আমাদের ডিজি মহোদয়ের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা এই মেসেজটা এই দেশের সাধারণ জনসাধারণকে, যারা আমরা যখন আপনি দেখবেন একজন লোক সেখানে আর উঠতে পারে নাই, দ্বিতীয়জন নামার আর প্রয়োজন নেই। আপনি ফায়ার সার্ভিসে হেল্প চাইতে হবে বা সেখানে আপনি জানতে হবে যে এখানে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়েছে, আসলে জিনের আচর, ভূতের আচর, এগুলো কিছু নাই। এগুলো আমাদের আগের আদিকালের কুসংস্কার, ঠিক আছে। এইগুলা পচে নর্দমার গ্যাস, এগুলো পচে কী হয়, এখানে বর্জ্যগুলো থেকে এই গ্যাসের সৃষ্টি হয়ে থাকে। তারপরে সেখানে অ্যামোনিয়ার সৃষ্টি হয়ে থাকে, সেখানে কার্বন মনোঅক্সাইডের সৃষ্টি হয়ে থাকে। আমরা জানি শুধু কার্বন মনোঅক্সাইড কি, কোনো জিনিস পোড়া গেলে কাঠ, পাড়, ব্যাট, রং, এগুলো থেকে কার্বন মনোঅক্সাইড না। ওইখানেও যদি কিছুদিন অক্সিজেন শূন্যতা হয়, তাহলে সেখানেও কি সৃষ্টি হয়, অক্সাইডের সৃষ্টি হতে পারে, ঠিক আছে। তারপরে সেখানে আপনার ক্লোরিনের, মিথেন গ্যাস, এগুলো সৃষ্টি হতে কিছু কিছু গ্যাস আছে ধার্য। আবার এই যে আপনার বলছিলাম হাইড্রোজেন সালফাইড গ্যাস, এই হাইড্রোজেন সালফাইড গ্যাস কিন্তু 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সেখানে উত্তাপিত হয়ে থাকে, আর একটা হচ্ছে লিকুইড। এই লিকুইড তরল গ্যাস যদি আপনার গায়ে লাগে, সাথে সাথে জামা কাপড় খুলে ফেলতে হবে, আপনাকে অস্বস্তি লাগবে, এটা গন্ধ আছে, ডিমের পচার মতো গন্ধ, তাহলে খুলে ফেলতে হবে। না হয় সেখানে যদি আপনার যদি কোনো স্পার্কিংয়ে বা কোনো ইগনিশনের কাছাকাছি যান, আপনার গায়ে আগুন ধরে যেতে পারে, এই জন্য এটা খুলে রাখতে হবে, ঠিক আছে।
তো সবাইকে ধন্যবাদ এবং আমাদের মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে এবং আপনারা সকলে আজকের এই ক্লাসে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আমি আপনাদের সকলকে মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে আমাদের সহকারী পরিচালক কুমিল্লা এবং উপপরিচালক মহোদয় চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম মহোদয়ের পক্ষ থেকে এবং উপসহকারী পরিচালক চাঁদপুর মহোদয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম এবং এই কথাগুলো আমরা সবাইকে জানিয়ে দিব, ঠিক আছে? এবং আমরা নিজেরাও যদি এই ধরনের যদি কূপের মধ্যে কাউকে উদ্ধার করতে যায় এবং সেফটি ট্যাঙ্কের মধ্যে উদ্ধার করতে যায়, তাহলে আমরা এই কশনগুলো আগে মেনে তারপরে আমরা কি করবো ওখানে প্রবেশ করবো। আমরা যারা আছে এবং ব্রিথিং করতে হবে, কি করতে হবে? বিএসএফ আমাকে পড়ে তারপরে কূপের মধ্যে প্রবেশ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।